হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন ইন ব্লগিং পাইলট। অ্যান্ড আজকে কিছুটা কাজের জন্য আমি কুচবিহারে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমার সাথে আরিয়ানা আছে আর আমার ওয়াইফও আছে। অ্যাকচুয়ালি ওয়াইফ আসেনি, ও বাড়িতে রেস্ট করছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার সাথে আরিয়ানা এসেছে, ওর এটা রাজবাড়ি ফার্স্ট ভিজিট। সো লাইক যখন ঘুরতে এসেছি ভেবেছি একটা ব্লগ করে নিই, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি আ নিউ কন্টেন্ট ফর মাই ইউটিউব। তো আজকে আমরা আছি কুচবিহার রাজবাড়ি, অ্যান্ড লেটস এক্সপ্লোর দ্য রাজবাড়ি ইন আ নিউ অ্যান্ড ভিশনারি স্টাইল। সো লেটস গেট স্টার্টেড। শিলিগুড়ি থেকে কোচবিহারের ডিস্টেন্স মাত্র 140 কিলোমিটার বা 140 কিলোমিটার। শিলিগুড়ি থেকে কোচবিহারে পৌঁছতে হলে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি জংশন থেকে যে কোনো ট্রেন ধরে নিউ কোচবিহার রেল স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারেন মাত্র 65 টাকার বিনিময়ে। এছাড়া আপনি যদি বাসেও যেতে চান তাহলে বাস ভাড়া মাত্র 120 টাকা শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত। কোচবিহারে দর্শনীয় স্থানগুলোর মধ্যে কোচবিহার রাজবাড়ি বা রাজপ্রাসাদ, কোচবিহারের ঐতিহাসিক মদনমোহন বাড়ি, কোচবিহার সাগরদিঘি এবং সাগরদিঘি সংলগ্ন বিভিন্ন ফুলের বাগান, আর স্পেশালি সন্ধ্যাবেলায় সাগরদিঘির আশেপাশে অনেক ফাস্টফুডের দোকান বসে, যেটি ট্রাভেলার বা ট্যুরিস্টদের জন্য একটি অন্যতম আকর্ষণ হতে পারে। এছাড়াও রয়েছে কোচবিহার এবং তার সংলগ্ন এলাকাগুলোতে ঠিক রাজবাড়ির আদলে তৈরি বহুতল কলেজ, স্কুল, স্টেডিয়াম সবগুলো যেন রাজবাড়ির মতোই লাল কালার দিয়ে এবং একই আদলে গড়ে উঠেছে। আজ থেকে প্রায় 134 বছর আগে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের উত্তরাংশে গড়ে উঠেছিল এক বিশাল রাজবাড়ি। প্রথমে তার নাম দেওয়া হয় ভিক্টর জুবিলি প্যালেস, কিন্তু পরে এই প্রাসাদ লোকমুখে কোচবিহার রাজপ্রাসাদ নামে বা রাজবাড়ি নামে স্বীকৃতি পায়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ বংশের শাসক। সারপ্রাইজিংলি গোটা ইন্ডিয়া যখন ব্রিটিশ শাসনমুক্ত ছিল তখন এই কোচবিহারই একমাত্র স্বাধীন রাজ্যরূপে পুরো ভারতবর্ষে শাসন বিস্তার করেছিল। কোচবিহার রাজবাড়ি বা রাজপ্রাসাদ বাইরে থেকে দেখতে তার সৌন্দর্যে অপরূপ, কিন্তু আপনারা কি জানেন এই রাজপ্রাসাদের নকশা যিনি বানিয়েছিলেন সেটি ছিল ভারতবর্ষের অন্যান্য প্রাসাদের তুলনায় পুরোপুরি ভিন্ন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে ব্রিটিশদের সুসম্পর্ক থাকার দরুন তিনি এক ব্রিটিশ আর্কিটেকচারের হেল্পে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে বানিয়েছিলেন এই রাজবাড়ির নকশা। দোতলা এই রাজপ্রাসাদ প্রায় 51,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজপ্রাসাদের যে মেন গেটটি রয়েছে বা সিংহদ্বার যেটি পরিচিত, সেই সিংহদ্বারে আঁকা রয়েছে রাজপ্রতীক। রাজার শাসনকাল শেষ হওয়ার পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে কর্পোরেশন এই রাজবাড়ির পুরো মেনটেন্যান্স ভাগটা সামলাচ্ছে প্রায় 2 দশক ধরে। কোচবিহার রাজবাড়িতে প্রবেশের এন্ট্রি মূল্য বা টিকিটের মূল্য মাত্র 20 টাকা ইন্ডিয়ানদের জন্য এবং ফরেনারদের জন্য 250 টাকা। গেট দিয়ে ঢোকা মাত্রই মাথার মধ্যে এক ঐতিহাসিক অনুভূতি আলটিমেটলি শুরু হয়ে যায়। গেট দিয়ে ঢোকা মাত্রই সবচেয়ে প্রথমে চোখে পড়বে চারিদিকের দেওয়ালে নকশাখচিত এক গম্বুজ, যার নিচে বসত রাজার রাজসভা। আজ হয়তো এই রাজসভার রাজা, মন্ত্রী, সেনাপতি সবাই ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন, কিন্তু রয়ে গেছে তাদের সাহসিকতার বিভিন্ন কাহিনী, বিভিন্ন স্থাপত্য, শিল্পকলা এবং তাদের ফ্যামিলির অনেক রকম বংশগত ছবিগুলো। এই গম্বুজের ঠিক নিচেই রয়েছে রাজপ্রতীক। এই রাজপ্রতীকের অর্থ ছিল সেই সময় সত্যের জয় হোক। শোনা যায় কোচবিহারের রাজা বা তার পরিবারের অনেকেই শিকার করতে খুব ভালোবাসত, আর তার পরিচয় পাওয়া যায় জাস্ট একটু এগোলেই একটি হাতির খুলি দেখলে। শোনা যায় এই বংশেরই এক রাজা হাতির শিকার করেছিলেন এবং সেই হাতির মাথার খুলিটি এখনও এখানে সংগ্রহশালায় সংগ্রহ করে রাখা হয়েছে।
ঐতিহাসিক কাঠের সিঁড়ি পেরিয়ে আমরা যখন দোতলায় উঠে আসলাম, সেখানে দেখতে পেলাম রাজার বিভিন্ন ঘরগুলোকে এখন এক একটি সংগ্রহশালায় পরিণত করা হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম রাজকীয় আসবাবপত্র, রাজকীয় মোহর, স্বর্ণ চামচ, রূপোর আসবাবপত্র, রূপোর গয়না, তার সঙ্গে কিছু শিলমোহর এবং সৈন্যপদক, আরও অনেক কিছু। সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অ্যান্ড কোম্পানিকে সত্যি একটি থ্যাঙ্কস দিতে হয়, কারণ এত পুরনো হয়ে গেলেও তাদের সাহায্য ছাড়া হয়তো এই সুন্দর রাজবাড়িটিকে আজ পর্যন্ত এত ঝাঁচকচকে রাখা সম্ভব হতো না। তাই এই ভিডিওর মাধ্যমে তাদেরকে অবশ্যই একবার আমি থ্যাংক ইউ বলতে চাই। এর পরের কক্ষে গিয়ে আমরা দেখতে পেলাম আমাদের ডুয়ার্স এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেভাবে বিভিন্ন রকম জাতি গড়ে উঠেছে, লেপচা, রাভা, রাজবংশী, টোটো বংশ, এগুলোর অরিজিন কীভাবে হয়েছে, এগুলোর হিস্ট্রি কী, এখানে রাজার সংগ্রহশালায় এগুলোকে যত্ন করে সংগ্রহ করে রাখা হয়েছে, যেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কোচবিহার রাজ্যের ইতিহাস ঘাঁটলে জানা যায় যে এই রাজ্যটি অতীতে কামরূপ রাজ্যের অংশ ছিল। রাজা নৃপেন্দ্র নারায়ণের পর ছেলে নরনারায়ণ 1772 সালে ভুটান ফাইট হওয়ার জেরে লর্ড ওয়ারেন হেস্টিংসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন, যার ফলে কোচবিহার ব্রিটিশদের করদ রাজ্যে পরিণত হয়। তার মানে হলো ব্রিটিশদেরকে কিছুটা কর দেওয়ার প্রস্তাবে কোচবিহার রাজার বংশ রাজি হয়ে যায়। তারপর 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি নতুন কন্ট্রাক্ট সাইন করে এই রাজ্য আবার কোচবিহার রাজ্য নামে পরিচিত পায় এবং রাজধানী হয় তার বিহারপুর। কোচবিহারের প্রতিটি দর্শনীয় স্থান প্রায় একে অপরের পার্শ্ববর্তী। সত্যি কথা বলতে হাঁটা পথে বা টোটো পথে আপনাদের যেতে মাত্র 10 থেকে 20 টাকা করে খরচা হবে একটি দর্শনীয় স্থান থেকে আরেকটিতে যেতে। আর কোচবিহারে এসে এখানে স্টে করতে চান তাহলে আশেপাশে অনেক হোটেল বা লজও রয়েছে। আমি কিছু হোটেল বা লজের নাম্বার খরচ সহকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিভিন্ন সংগ্রহশালাগুলো এদিক ওদিক ঘুরে দেখলেও আমার এবং আমার মেয়ে আরিয়ানার জন্য সবচেয়ে উৎসাহমূলক সংগ্রহশালাটি ছিল আর্টিলারি, যেখানে অস্ত্র রাখা হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা প্রায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যে সংগ্রহশালাটিতে রাজার অস্ত্র এবং বিভিন্ন রকম ওয়েপনগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এখনও, সত্যি দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এখানে এমন কিছু অস্ত্র রাখা হয়েছে এখনও যেগুলি আমাদের ভাবনার কল্পনার বাইরে। যদিও এই সংগ্রহশালাগুলোতে ভিডিও করা পুরোপুরি এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তাই পুরো ভিডিও না করতে পারার জন্য কিছু স্পেশাল ওয়েপন্সের ফটোগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
কোচবিহার কথাটির অর্থ হল কোচ জাতির বাসস্থান। জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী কন্যা ছিলেন এই রাজবংশের, যিনি জয়পুরে বিয়ে হয়ে যাওয়ার পর সেখানে তার রাজত্বের কাহিনী এখন আমরা ইতিহাসে পড়ে থাকি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পেলেও কোচবিহার রাজার বংশ ইন্ডিয়া বা পাকিস্তান কারো সাথেই যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি দুটোই বদলাতে শুরু করে এবং 1949 সালে রাজা জগদীপেন্দ্র নারায়ণের আদেশে ভারতের সাথে একটি সঠিক কন্ট্রাক্ট সাইন করার পর কোচবিহার একটি সুশাসিত প্রদেশে পরিণত হয়। তারপর 1950 সালে 1 জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলারূপে স্বীকৃতি পায়। কোচবিহার আমার পিতৃভূমি হওয়ার জন্য কোচবিহারের সঙ্গে আমার আবেগের বন্ধনটা একটু অন্যরকমই। আর আরিয়ানাকে যখন প্রথমবার আমি কোচবিহারে নিয়ে আসলাম, আশা করি সেও কোচবিহারের এই রূপে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, কারণ সে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ আমি রাজবাড়িতে ছিলাম সে আশেপাশে প্রত্যেক কোণে কানাচে এত সুন্দরভাবে ঘুরে ফিরেছে, এত নতুন জিনিস জানতে পেরেছে। সে আবার আমাকে বায়না করে রেখেছে, পাপা নেক্সট টাইম যদি আমরা কোথাও ঘুরতে যাই তাহলে কোচবিহারেই যাব, আর রাজবাড়িতে অবশ্যই একবার যাব। আশা করি ভিডিওটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে এক নতুন কন্টেন্ট, এক নতুন ভিডিও আর একটি নতুন ব্লগের সাথে নেক্সট ভিডিওতে। সো টিল দেন ভালো থাকবেন, চাকাচাক থাকবেন, আর হ্যাপি নিউ ইয়ার আপনাকে এবং আপনার ফ্যামিলিকে। থ্যাংক ইউ।